আচ্ছা, এই চ্যাপ্টারে যেটা ছিল এটা ছিল বিজনেস মার্কেট অ্যান্ড বিজনেস বাইং বিহেভিয়ার। আমরা এর আগের চ্যাপ্টারে কনজিউমার মার্কেট অ্যান্ড কনজিউমার বাইং বিহেভিয়ার এটা নিয়ে কথা বলছি। এই চ্যাপ্টারেও আমরা অনেকটুকু কভার করেছি এবং মানে শুরুতেই আমরা মানে আবারও বলছি, কনজিউমার মার্কেট পড়ানোর সময় বলছি, বিজনেস মার্কেট পড়ানোর সময় বলছি যে কনজিউমার বায়ার আর বিজনেস বায়ার দুইটা যেহেতু আলাদা, কনজিউমার মার্কেট বিজনেস মার্কেট আলাদা। কনজিউমার মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স buying decision process, that is consumer buyer decision making process, আর বিজনেস মার্কেট ক্যারেক্টারিস্টিক্স বিজনেস বায়ার ডিসিশন মেকিং প্রসেস। দুইটা একদম হুবহু সেম, একইভাবে কাজ করে, একইভাবে চিন্তা করে, একই মানুষ একইভাবে পারফর্ম করে, সব সেম। সেম না? আচ্ছা, সেম হইলে নাম একই হওয়ার কথা ছিল। এখন এটা তো তোমাদের ওই নামের মতো না যে আমার ডাক নাম একটা, মামা ডাকে একটা, আমার হবু বউ ডাকে একটা, আর বউ যে হয়ে গেছে সে ডাকে আরেকটা। আচ্ছা, বিজনেস বায়ার বিহেভিয়ার, বিজনেস বাইং প্রসেস, দেন মার্কেটটা কেমন, মার্কেট স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি। বিজনেস মার্কেটের ডিসিশন মেকিং প্রসেস, টাইপস অফ ডিসিশন অ্যান্ড ডিসিশন প্রসেস, model of business buyer behavior, environmental, organizational, interpersonal, individual, buyer, and then major types of buying situation, কোনটা straight rebuy, example দিছি না দেইনি, straight rebuy কোনটা, modified rebuy কোনটা, new task কোনটা, example দিছি না দেইনি। আচ্ছা, সমস্যা নেই, পরীক্ষায় এক্সাম্পল দিয়েই লিখতে হবে। পরীক্ষায় যে আমারে বুঝাবে তারে এক্সাম্পল দিয়েই বুঝাইতে হবে, সে এবার নিজে বুঝুক আর না বুঝুক। দেন মেজর টাইপস অফ বাইং সিচুয়েশন, এটা দরকার নেই। পার্টিসিপেন্টস ইন দ্য বিজনেস বাইং প্রসেস মানে আলোচনা তো করছি আমরা। বাইং সেন্টার, বাইং সেন্টার কাকে বলতেছি, যে এখানে বিজনেস বাইং প্রসেসের পার্টিসিপেন্টস কারা, এবং সেখানে আমরা ডিসকাস করছি যে একটা গ্রুপ হচ্ছে ইউজার, আরেকটা গ্রুপ হচ্ছে ইনফ্লুয়েন্সার, আরেকটা গ্রুপ হচ্ছে আমার ডিসাইডার্স, দেন বায়ার, দেন গেট কিপার্স, এবং প্রত্যেকটা আমরা এক্সাম্পল সহ ডিসকাস করছি যে কোনটা কারা, গেট কিপার কারা, বায়ার কারা, ডিসাইডার কারা, গেট কিপার কারা, এগুলো এক্সাম্পল সহ ডিসকাস করা হয়েছে। দেন পার্টিসিপেন্টস ইন দ্য বিজনেস বাইং প্রসেস, কোন কোন পার্টিসিপেন্টস এখানে ইনভলভ থাকে, এবং এইখানে পার্টিসিপেন্ট বেশি বা কম হইলেই যে অনেক কিছু ম্যাটার করে তা না। সে ফর এক্সাম্পল প্রাইভেট অর্গানাইজেশনে এখানে ইনভলভ পারসন কম থাকে, পাবলিক অর্গানাইজেশনে ইনভলভ পারসন বেশি থাকে, যেহেতু একটা লম্বা প্রসেস বা পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি আহ্বান করা থেকে শুরু করে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো ডিসিশন বেশি থাকুক বা কম থাকুক সেটাতে কিছু যায় আসে না। আলটিমেটলি অমুক ইউনিভার্সিটির ভিসি হিসেবে কাকে নিয়োগ দিব, ইউজিসিতে ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ দিব, এটার ব্যাপারে শেষ কথা কার কথা? এই ব্যাপারে এখন দেখা গেছে যে শিক্ষামন্ত্রীর দায়িত্বে আমি আছি, তো আমার যদি কোনো ইয়াই থাকে যে না ওকে আমি ভিসি বানাবো, ওকে ওই জায়গায় বসাবো, তাহলে আর কারো কোনো কিছু ব্যাপার আছে? এবং আমি যা চাইতেছি সেটার উপরে আমার উপর মহলের যদি আস্থা থাকে অথবা গ্রিন সিগন্যাল থাকে যে তুমি যারে ভালো মনে করো আমার দলীয় লোক হইলেই হইলো, তাহলে তো বাস আর কোনো কথাই নেই, শেষ। তো ওইখানে এবার পিছনের এবার যতই ফাইলপত্র আইনে যত কিছুই বলুক এবং সেইখানে ওর যোগ্যতা যতই কম থাকুক, ও যতই অযোগ্য হোক, কিছু যায় আসে নাকি? আচ্ছা, সো মানুষ বেশি বা কম সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে রিলেটিভ অথরিটি কার আছে, অথরিটি কার আছে। মানে হইতেই পারে যে ঢাকা ইউনিভার্সিটি বিশাল ইউনিভার্সিটি, বিশাল বড় ইউনিভার্সিটি, সেখানে হাজারের উপরে ফ্যাকাল্টি, মানে ডিপার্টমেন্টের সংখ্যাই মানে অলমোস্ট 100+। তো সেই জায়গায় ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক মানেই প্রত্যেকের অনেক পাওয়ার, অনেক অথরিটি, সবাই যা ইচ্ছা তাই করতে পারে। 16 বছর ধরে তারা কথা বলতে পারছে, কিছু করতে পারছে, প্রতিবাদ করতে পারছে না? তো কারণ এই যে অথরিটির ব্যাপার আছে, তো মানে চাইলেই হয় না, তো অথরিটি নাই, তো বলতে গেলেই তো ঘুমিয়ে যেতে পারে, তখন তো প্রবলেম। সো হোয়াট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ইনফর্মাল পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্ট যারা তারা কি আসলে ফর্মাল না ইনফর্মাল, তাদের অথরিটি কতটুকু আছে, তাদের ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া কি, কতটুকু লজিক্যাল, সেখানেরও ব্যাপার আছে। যেমন মানে আমাকে যদি এখন এমন জায়গায় আটকায় দেয় যে স্যার
অন্তত আপনি যেই নিয়ম বানাইছেন যে শিক্ষক হওয়ার যোগ্যতা এতটুকু, প্রফেসর হওয়ার যোগ্যতা এতটুকু, এখন এড়ে নিতে গেলে তো ওইটাই মানে বিধির সাথেই মিলতেছে না, নিয়মের সাথেই মিলতেছে না, রুলসের সাথে মিলতেছে না, তাহলে তো আগে ওইটা সংশোধন করতে হবে। তো এইভাবে আমার আটকায় দিতে পারে যে তাহলে দরকার হলে আমি ওইটা সংশোধন করে এড়ে নিব, আর নাইলে আচ্ছা ঠিক আছে তাহলে আপাতত এড়ে না নিয়ে এড়ে নেই, যেহেতু এটা বেশি হয়ে যেতেছে, এইটা নিয়ে আবার পত্রিকা মিডিয়া হাউকাউ শুরু করে দিবে যে বিধি চেঞ্জ করে আমি নিজের দলের লোক নিছি বা করছি। সো এই যে অ্যালার্মিং সিচুয়েশনগুলো, তার মানে ইভলিউশন ক্রাইটেরিয়াতে যারা থাকতেছে আমাকে অ্যালার্ম দেওয়ার, রিং বেল বাজানোর মতো কেউ আছে কিনা, সেখানেও একটা ব্যাপার। সো এগুলো সব এখানে লেখা আছে যেগুলো নিয়ে আমরা কথা বলছি। দেন মেজর ইনফ্লুয়েন্সেস অন বিজনেস বায়ার, এখানে পার্সোনাল ফ্যাক্টর প্লাস ইকোনমিক ফ্যাক্টর। পার্সোনাল ফ্যাক্টর তো বুঝাই যায় যে পার্সোনাল ফ্যাক্টর মানেই এভরিথিং পার্সোনাল, পার্সোনাল রিলেশনশিপ। তোমার এটা আমার মামার কোম্পানি, এটা আমার ভাতিজা লাগে, ও আমার গ্রামের বাড়ির লোক, ও আমার দেশি, ও আমার দলের, ও আমার লীগের, ও আমার নির্বাচনে ও আমারে এত সাহায্য করছিল, আমার পিছনে এত ইনভেস্ট করছিল, আমার এখন রিটার্ন দেওয়ার সময় আসছে। সো এই ইমোশনাল ব্যাপার সেগুলো তো থাকবেই, এবং এগুলো পারচেজ বিহেভিয়ার, কন্ট্রাক্ট এগুলোর ক্ষেত্রেই বেশি কাজ করে। ইকোনমিক ফ্যাক্টর, প্রাইস, সার্ভিস, যে কত প্রাইসে অফার করা হচ্ছে, কত প্রাইসে আমি কিনতে পারবো, কত প্রাইসে কোটেশন দেওয়া হচ্ছে, আর সার্ভিসটা কি পাচ্ছি। কারণ দিন শেষে মানে হয় কিভাবে, মানে করাপশন তো অনেক ইন্টেলেকচুয়াল ওয়েতে হয়, মানে সবসময় যে একদম মোটা দাগে দেখা যায় যে করাপশন করা হয়েছে এরকম না, নিয়ম মাইনেই করাপশন হয়, নিয়মের মধ্যে থেকেই করাপশন হয়। ফর এক্সাম্পল, একদম আজকেরই লেটেস্ট এক্সাম্পল দিই। ধরো একটা বাসার জন্য নতুন মিটারের অ্যাপ্লিকেশন করা হয়েছে, তো নতুন মিটারের অ্যাপ্লিকেশন করা হয়েছে, এখন সেখানে নতুন মিটার নিতে হইলে সোলার প্যানেল বসাইতে হবে, কারণ ওইখানে অলরেডি 7টা মিটার আছে, তো আরেকটা 8 মিটার আছে। এখন 7টা মিটার টোটাল মিলে কিন্তু লোড কিন্তু 7টা মিটার মিলে মাত্র 13 কিলো, ঠিক আছে। এমনও না যে ওইটা কোনো কমার্শিয়াল বিল্ডিং, ওইটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, মাত্র 7টা মিটার, ওইখানে মাত্র 6টা ইউনিটে মানুষ থাকতেছে, মাত্র 13 কিলো লোড। কিন্তু এখন আরেকটা নতুন মিটার দিতে গেলে তাদের আইনগত শর্ত অনুযায়ী আপনার একটা সোলার প্যানেল বসাইতে হবে, তারপরে গিয়ে আমরা মিটার দিব। এখন তোমার কাছে কি মনে হয় যে একটা মিটার বসানোর জন্য 70-80 হাজার টাকা দিয়ে সোলার প্যানেল বসানো কোনটা মানুষের জন্য সহজ কাজ? 70-80 হাজার টাকা খরচ করা, নাকি এর বাইরে পৃথিবীতে যত অপশন আছে সেইটা এক্সপ্লোর করা? কথা বুঝছো না? বুঝো নাই তো। এখন আমি জিনিস কইরেই রাখছি এমনভাবে যাতে ওই জায়গায় গিয়ে মানুষ এমনভাবে ধাক্কা খায় যে এরপরে ও আইসে আমার সাথে যে এর বিকল্প পথ কি আছে সেটা জানতে এবং বুঝতে এবং সেটা এক্সপ্লোর করতে বাধ্য হয়। সহজ হিসাব। সো প্রবলেম তো মানে দুর্নীতি যে করে করা হয় তা না, নিয়ম মানার জন্যই দুর্নীতি করা হয়। মানুষ দুর্নীতি করে নিয়ম মানার জন্য, আইন মানার জন্য দুর্নীতি করে, কারণ ওই আইন তো মানা সম্ভব না। প্রবলেম হচ্ছে এটা। এই যে যত জায়গায় তোমাকে সাব স্টেশন বসাইতে বলতেছে, সোলার প্যানেল বসাইতে বলতেছে, তোমাকে করাইতে বলতেছে, তোমাকে নিজের সাবমার্সিবল পাম্প বসাইতেছে, সেই জায়গায় বছরের পর বছর ধরে যে কাজ চলতেছে, মানুষ কিভাবে কাজ চালাইতেছে? বিকল্প পদ্ধতিতে কাজ চালাইতেছে। তোমরা যেমন বিকল্প পদ্ধতিতে কাজ চালাই নিবা, ক্লাস না করে সেমিস্টার পার করে কিভাবে, ক্লাস না করে কোর্সে পাস করা যায় কিভাবে, এক্সপ্লোর করা যায় কিভাবে, বিকল্প পদ্ধতি মানে বিকল্প কি আছে? বিকল্প কি? 2টা কোর্সে 4টা ক্লাস, ইন্নালিল্লাহ! 4টা ক্লাস কি মানুষ করে? এই বয়সের কারো পক্ষে 4টা ক্লাস করা সম্ভব? আচ্ছা, মেজর ইনফ্লুয়েন্সেস অন বিজনেস বায়ার্স। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আছে আমার ডিমান্ড ফর প্রোডাক্ট, মানে এটা তো সিচুয়েশনাল ব্যাপার। সে ফর এক্সাম্পল এই মুহূর্তে মানে তুমি মানে আচ্ছা, এই মুহূর্তে ডিমান্ড বেশি কিসের? কোন কোন জিনিসের ডিমান্ড বেশি? লাইফ জ্যাকেট, হ্যাঁ, তারপর স্যালাইন, পানি, হ্যাঁ, ট্যাবলেট, হ্যাঁ। যেই জিনিস, অথচ সারা বছর কি এগুলো ডিমান্ড থাকে? এগুলোর একটারও সারা বছর ডিমান্ড থাকে না, অথচ এখন হাই ডিমান্ড।
এখন হাই ডিমান্ড। মোমবাতি, এটা কি সারা বছর ডিমান্ড থাকে? এটা কেনার কথাই তো মানুষ ভুলে গেছিল। এখন শুধু মোমবাতি না, আমি প্যাকেজ কিনতেছি মোমবাতির সাথে লাইটার সহ প্যাকেজ কিনে দিতেছে, যে শুধু মোমবাতি দিলে হবে না, ও মোমবাতি ধরাবে কি দিয়া? মানে দিস ইজ দ্য সিচুয়েশন হ্যাজ কাম। এবং এই সিচুয়েশনের সুযোগ নিতেছে। তুমি যে কোনো বন্যা উপদ্রবিত এলাকায় যাও, ওই এলাকায় এখন প্রত্যেকটা জিনিসের দাম, যে জিনিসের দাম যেটা হওয়ার কথা ছিল তার ডাবল হয়ে বসে আছে, সুযোগ নিয়ে বলছে। বোঝো, তুমি ত্রাণ নিয়ে মানুষকে বাঁচানোর জন্য যাবা, ওর মতো লোকজনই নৌকা চালাইতেছে, স্পিড বোট চালাইতেছে, চালাইতেছে, তোমার ভাড়া হিসাবে লাখ টাকা যায় বসবে। যে এত বড় লোক আপনি, মানুষ ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসছেন, তাহলে এই ত্রাণের কিছু আমাদেরকেও দিয়ে যান। ও তো ত্রাণ নিতে পারে না, ও এইখান দিয়ে পোষানোর। দিস ইজ দ্য সিনারিও, যে তোমার ডিমান্ড ফর প্রোডাক্ট এটা কি অবস্থায় আছে এখন, কোন জায়গায় কি। দেন ইকোনমিক আউটলুক, যে বাংলাদেশের মতো দেশের জন্য একটা মানে এই দেশের এমনিতেই হচ্ছে একটু নাজুক অবস্থা, সেখানে এই দেশ থেকে যদি হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, সেটা আরও এটার উপরে তারপরে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে একটা প্রশাসনিক বিরাট শূন্যতা তৈরি হয়ে যায় আরও, এরপরে যদি আবার যখন তখন দিনে রাতে গেট খুলে যায়, তাহলে তো মানে প্রবলেম হচ্ছে যে আর ইউ স্টেবল এনাফ টু রেজিস্ট দ্যাট, তোমার আসলে সেই অবস্থা আছে কিনা, এবং সেই অবস্থা যে নাই, এবং অবস্থাটা যে কতটুকু নাজুক, এটা তো ওইখানেই বোঝা যাইতেছে যে এক একজন মানুষ তার আত্মীয় স্বজনের এই পর্যন্ত 4-5 দিন ধরে এখন পর্যন্ত কোনো খোঁজই পাইতেছে না। তোমার ইলেকট্রিসিটি নাই, তোমার নেটওয়ার্ক নাই, মানে তুমি 2024 সালে আইসে তুমি এত উন্নত দেশ যে এখন তোমার 5 দিন ধরে কারেন্টও নাই, ইলেকট্রিসিটিও নাই, যোগাযোগ বাইচে আছে না মরে গেছে জানার উপায়ও নেই, যোগাযোগের কোনো ব্যবস্থাও নেই। এই নিয়ে গর্ব কইরে আর কোথায় কি করবা, আর কার সাথে ফাইট দিবা, আর কি করবা, দ্যাটস মানে স্যাড রিয়েলিটি। দেন কস্ট অফ মানি, এই যে একটু আগে যেটা বললাম, যে তুমি এখন মানে লাইফ জ্যাকেট এখন যদি ও তোমার 300 টাকার লাইফ জ্যাকেট যদি 3000 টাকাও চায়, তোমার কাছে কিছু করার নাই। মোমবাতি এখন যদি একটা মোমবাতি তোমার কাছে 50 টাকা করেও বিক্রি করে, তোমার কিছু করার নাই। বিপদ হয়ে গেছে এইটা এখন, মানে তুমি মানুষের হেল্প করতে গিয়ে পড়ে গেছো বিপদে, যে হেল্প করার নিয়ত করছি, নিয়তে মানুষের কাছ থেকে টাকা তুলছি, এখন মোমবাতি দিতেই হবে, এখন স্যালাইন দিতেই হবে, যাই বলুক আর যাই চাক। রিসোর্স অ্যাভেলেবিলিটি, যে রিসোর্সের এখন ওইখানে তোমার জিনিসপত্রের দাম কিছুটা বাড়ার 100% লজিক্যাল কারণ আছে, বরং না বাড়াটাই অস্বাভাবিক। ওইখানে যারা আছে তারা কোনোভাবেই না বাড়ায় পারবে না। কেন না বাড়ায় পারবে না? কারণ রোডের মধ্যে হাজার হাজার টন ট্রাকের জিনিসপত্র আটকে ছিল, পচনশীল জিনিসপত্র নষ্ট হয়েছে, এবং মানে যেহেতু রোড সিচুয়েশন নর্মাল না, স্মুথ না, না, এই কারণে ওইটার একটা কস্ট অফ মানি, সময়ের কস্ট, ইয়ার কস্ট, সেটা একটা আছেই। বাট তার একটা লিমিট থাকা উচিত ছিল, যেহেতু এটা বাংলাদেশ, কোনো কিছুই লিমিট নেই। আচ্ছা, টেকনোলজি, তো বললামই টেকনোলজির কি অবস্থা। তুমি 4G থেকে 10G চিন্তা করতেছো, আর এইখানে 9G হয়ে বসে আছে। কালচার, এখন এই মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আবার কালচার আসলো কেন? কালচার নিজেই তো একটা বড় ডেমোগ্রাফিক ফ্যাক্টর, কালচার নিজেই তো একটা বড় ম্যাক্রো ডেমোগ্রাফিক ফ্যাক্টর, ডেমোগ্রাফিক না, ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো এই এনভায়রনমেন্টের মধ্যে আবার কালচারের ব্যাপার কি? এই এনভায়রনমেন্টাল ফোর্সে কালচার কি করতেছে? এই এনভায়রনমেন্টাল ফোর্সে কালচার এইটা করতেছে যে তুমি যখন শুকনা খাবারের প্যাকেজ তৈরি করতেছো বন্যার্থদের জন্য, তুমি কি কি দিতেছো? হ্যাঁ, আচ্ছা, কেন এটা দিতেছো? মানে পৃথিবীতে শুকনা খাবার কি শুধু এগুলাই? পৃথিবীতে আর কোনো শুকনা খাবার নাই? তুমি হটডগ, বার্গার, স্যান্ডউইচ, এইসব শুকনা খাবার যা সারা জীবন নিজের জন্য প্রেফার করো, নিজে খাও, মানুষকে খাওয়াইতে পছন্দ করো, মানুষও খাইতে পছন্দ করে, সেগুলা বাদ দিয়ে এগুলা কেন? হ্যাঁ, কি? ও মা, আমি তো বললাম তোমার কালচার হচ্ছে হটডগ। আচ্ছা, তার কালচার চিন্তা করলা, তো তারে বার্গার খাওয়া শিখাইলো, সমস্যা কোথায়?
আচ্ছা হচ্ছে চিড়া এগুলো তো নরমালি মানে একটা ভাতের অল্টারনেটিভ হিসাবেই আমাদের আচ্ছা, এই যে এবার আসছে পয়েন্টে। তার মানে হচ্ছে যে তুমি যদি ভাত দিতে না পারো তাহলে অন্তত ভাতের অল্টারনেটিভ কিছু দিতে হবে, যেগুলা সেকেন্ড অল্টারনেটিভ। ভাত না থাকলে সেকেন্ড অল্টারনেটিভ এইটা, থার্ড অল্টারনেটিভ ওইটা। এখন পর্যন্ত তোমার কালচারে বার্গার ভাতের সেকেন্ড অল্টারনেটিভ না, ইভেন আমাদের জন্যও না। ইভেন আমরাও প্রতিদিন দুপুরে বা নর্মাল ইয়ার পরিবর্তে, রাইসের পরিবর্তে শুধু বার্গার খেয়ে, ডিনারে বার্গার খেয়ে থাকতে পারি না, এখনও আমরা সেই পর্যায়ে যাইনি। দ্যাট ইজ ইট। তাহলে এটা, আর যখনই তুমি দেখতেছো যে না এখানে শুকনা খাবার একটু পানি নামতেছে, ইয়া করতেছে, তখন যদি এবার তুমি ওরে শুকনা খাবার দিতে চাও, ও ফার্স্টেই, আরে খাবে না তো পরের কথা, ও তো ফার্স্টেই তোমার জিজ্ঞেস করবে যে এটার ভিতরে কি দিছেন, চাল দিছেন। ও চাল থাকলে তোমার থেকে নিবে, যদি শুনে যে চিড়া আছে তাহলে আমার চিড়ার দরকার নেই। চিড়া ওই প্রথম 2 দিন খাইছি, মানে মানুষ তো চিড়াও খাইছে বাধ্য হয়ে, বিরক্ত হয়ে, বাঁচার জন্য কোনো রকমের, যে আর কিছু ছিল না। এখন যখনই ওর একটু ব্যবস্থা হয়ে গেছে তখন তো তোমার থেকে চিড়া নিবে না। তাহলে এখন আমাকে প্যাকেজ করতে হইলেই যে আমার আগে রাইস রাইখা তারপরে চিন্তা করতে হইতেছে যে যার রাইসের ব্যবস্থা নাই তার জন্য চিড়া, যার রাইসের ব্যবস্থা আছে তার জন্য একমাত্র রাইস। এই যে চিন্তা করতে হইতেছে, এইটাই কালচার। কারণ ওর ডিসিশন, মানে এখন তো আমি কিনতেছি, এখন তো বায়ার আমি, কিন্তু আমি তো কিনতেছি ওদের জন্য, তো আমারে তো ওইটা চিন্তা করেই ডিসিশন মেক করতে হইতেছে। সো কালচারাল ইয়েই তো আমার ডিসিশন মেকিংয়ে কাজ করতেছে। প্যাকেজ হয়ে গেছে 10টা 11টা, এক একটা প্যাকেজের দাম পড়ে যেতেছে আমার 1000-এর উপরে। আমি দিব কীভাবে? 100 প্যাকেট বানাইতে গেলেই তো 1 লাখ টাকার উপরে কাহিনি, আমারই অবস্থা। এখন মানুষ কেমনে 500 টাকার মধ্যে মানুষ বিলাই দিয়ে আসছে আমি জানি না। ও কি মানুষের হাতে দিছে না কার কাছে দিছে আল্লাহই ভালো জানে। আচ্ছা, পলিটিক্স, এর মধ্যে আবার পলিটিক্স ঢুকলো কোত্থেকে? এর মধ্যে পলিটিক্স আছে না? কি পলিটিক্স আছে? আরে বিভিন্ন অফিস থেকে এই যে দেখতেছো যে আরে নিজেদের উদ্যোগে ত্রাণ দিতে গেছে, নিজেদের উদ্যোগে ইয়া করতে গেছে, আমি তো দেখি এইটাও পলিটিক্স। ধরো একটা ফ্যাক্টরি অথবা একটা কর্পোরেট প্রতিষ্ঠান, ওই জায়গায় ত্রাণ দেওয়ার মতো ভলান্টিয়ার কে? একটা কর্পোরেট প্রতিষ্ঠান থেকে মনে করো হুজুগের বসে 2 জন নিয়ে যায়, ঠিক আছে আমরা দায়িত্ব দিয়ে নিয়ে আসতেছি, ওইখানে ভলান্টিয়ার কে? তুমি কাকে আশা করো যে এই বিল্ডিং থেকে একটা গ্রুপ গেছে, ও এখন কোমর পানিতে নাইমা তারপরে কলার বেলায় ত্রাণ বেসায় তারপরে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে? ডু ইউ এক্সপেক্ট? প্রশ্নই আসে না। তুমি মনে করো একটা ফ্যাক্টরি থেকে তুমি কয়েকজনে বললা যে ওদেরকে অর্ডার দিলা যে যাও তোমাদের ওদিকে আছে ওদিকে নিয়ে যাও, ওর বাড়িও মনে করো ওদিকে, কিন্তু ও যাইতে রাজি না, তো ও যে দায় সারাভাবে স্যারদের হুকুম মান্য করার জন্য গেল, ওর কাছ থেকে তুমি কি হক আদায় মনে করো? ও কি কাদের কাছে কিভাবে দিয়ে আসবে? কোন রকমের যারে ভাবে তারে যেমনি ইচ্ছে শুধু দিয়ে দৌড় দিয়ে চলে আসবে, যে জোর করে পাঠাইছিল জোর করে দিয়ে চলে আসছি। দিস ইজ দ্য রিয়েলিটি। তাহলে মানে এখন ওইখানে কেন পাঠাইছে নিজেদের উদ্যোগে? ওর দেখানো দরকার ছিল যে হ্যাঁ আমরা নিজেরা করছি, আমরা এই করছি সেই করছি ইয়া করছি, 1। আর 2 নম্বর হচ্ছে যে হয় নিজের গ্রামে পাঠাই দিছে, নিজের ইয়াতে পাঠাই। ফর এক্সাম্পল, এই যে গতকালকে একজনের সাথে কথা হইতেছিল যে সে নিজে, মানে কথা হইতেছিল কারণ মানে প্রতিনিয়তই কথা হইতেছে, এখন সে নিজে আমাদের একটা টিমের সাথে আগামীকাল ফেনী যাচ্ছে, মানে জাস্ট ফেনীতে তো যাচ্ছে না, মানে দাগনভূঞার রাজাপুর ইয়ার কিছু গ্রাম আছে, ওইখানে ত্রাণ যায়নি এখনো কোনো, ওই জায়গায় যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে সে নিজেও একটা ইন্ডাস্ট্রিতে আছে ম্যানেজার হিসেবে। এখন আমি তারা জিজ্ঞেস করলাম যে তার ফ্যাক্টরির কি উদ্যোগ, কি মানে কিভাবে কি করছে? বলে যে আমাদের এমডি তো উনি ইয়া করে ফার্স্টেই যেটা করছে সেটা হচ্ছে যে উনি ওনার 2টা সংগঠন আছে, একটা হচ্ছে যে ওনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ওনাদের জেলার একটা সংগঠন আছে ওইখানে, আর ওনার যে অ্যাসোসিয়েশন আছে ওইখানে, এই 2 জায়গায় পুরো সবার থেকে যে টাকা তুলছে উনি 2 অ্যাসোসিয়েশনে দিয়ে দিছে। তো এমডি সাহেব যে এই 2 অ্যাসোসিয়েশনে দান করলো, এটা কি এমডি সাহেবের নিজের টাকা? আমার বাংলা কথা বুঝো। এখন টাকা মনে করো পুরো ইউনিভার্সিটি থেকে টাকা তুললাম আমি, এখন পুরো ইউনিভার্সিটিকে টাকা তুলে এখন আমি যে অ্যাসোসিয়েশনের যে অ্যাসোসিয়েশনের আমি একটা পদে আসি বা ইয়াতে আসি, এখন সেই অ্যাসোসিয়েশনে দেখাই দিলাম যে এই অ্যাসোসিয়েশনে আমি এত টাকা দান করছি। এবার সেই দানের টাকা এবার কোথাও মানে ভালো মতো যাক না যাক বা কিছু নাই, কিন্তু ওই জায়গায় দান করে দিলাম, যেহেতু আমি এমডি আমি তো দান করতেই পারি। তো এটা কি হইলো তাহলে ঘটনা? এটা কেমন দান?
এটা হচ্ছে রিকগনিশনের দান, এটা দানের কিছু না। হ্যাঁ, এইগুলোই তো চলে এই দেশে চুরি ছাড়া কিছু আছে নাকি? ঠিক আছে, পলিটিক্স অ্যান্ড দেন কম্পিটিশন। এই কম্পিটিশন কি? ওই যে ও দিচ্ছে, আমি না দিলে হয়? আমি মানে আমার যে ছোট ফ্যাক্টরির এমডি, ও এই অ্যাসোসিয়েশনে, এই ক্লাবে, এই সংগঠনে, এই ইয়াতে দিচ্ছে, এখন আমি যদি না দিই এটা কেমন হয়? আমার সেক্রেটারি, কমিটির সেক্রেটারি, সে যদি দিয়ে ফেলে, আমি ভাইস প্রেসিডেন্ট হয়ে আমি যদি এর চেয়ে বেশি না দিতে পারি, মুখ দেখাবো কীভাবে? তো তাহলে এবার যেভাবে হোক আমি আমার ফ্যাক্টরির ওয়ার্কারদের থেকে টাকা তুলবো, টাকা তুলে এবার অ্যাসোসিয়েশনে জমা দিব, মাস্তি আনলিমিটেড। ওকে, দেন বিজনেস বায়ার বিহেভিয়ারের ক্ষেত্রে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে মেজর ইনফ্লুয়েন্সেস অন বিজনেস বায়ার্স অর্গানাইজেশনাল ফ্যাক্টরস। মেজর ইনফ্লুয়েন্সেস অন বিজনেস বায়ার্স অর্গানাইজেশনাল ফ্যাক্টরস। অর্গানাইজেশনাল কি ফ্যাক্টরগুলো বাইং ডিসিশনে, বিজনেস বায়ার বিহেভিয়ারে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, ফ্যাক্টর হিসেবে কাজ করে, ইনফ্লুয়েন্স করে। ফার্স্ট কি? সিস্টেম। মানে এখানে সিস্টেমটা কি? সিস্টেম যদি হয় এরকম যে কারো কোনো কথা লাগবে না, কোনো ভেরিফিকেশন লাগবে না, কোনো কোটেশন লাগবে না, কোনো কিছু লাগবে না, 3 জন মানুষের কোম্পানি, যিনি ফাউন্ডার তিনিই ম্যানেজার, তিনিই সিইও, তিনিই সিএফও, তিনিই সব কিছু, এবং স্বাভাবিকভাবে তিনিই ডিসিশন মেকার। উনি বলবেন যে ওর কাছ থেকে নাও, ওর কাছে দাও, এত টাকায় চাইলে এত টাকা দিয়ে আসো, শেষ। এখানে আর কোনো ব্যাপার নেই। আর যদি সিস্টেমটা এরকম হয় যে না, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এইখানে নিয়মিত ইন্টারনাল এবং এক্সটার্নাল থার্ড পার্টি অডিট হয়, এখানে মানে যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে মাল্টিন্যাশনাল কালচারের প্র্যাকটিস আছে, এবং এইখানে যদি 1 পয়সার দুর্নীতি কারো প্রমাণ হয়, সাথে সাথে চাকরি চলে যাবে, এরকম অরিজিনাল ওয়েস্টার্ন বা কর্পোরেট কালচার, যেখানে মাল্টিন্যাশনাল কালচার আছে, ওই জায়গার পুরো সিস্টেম ডিফারেন্ট। সো আলটিমেটলি যে কোম্পানি, সেই কোম্পানি কোন সিস্টেম ডেভেলপ করেছে সময়ের সাথে, বা কোন সিস্টেমে এখন রান করতেছে, এবং সামনের দিকে তারা কোন সিস্টেমে রুল পলিসি ডেভেলপ করে কাজ আগাইতেছে, সেটার উপরে। দেন স্ট্রাকচারটা কি, যে এই যে কোনো জিনিস কেনা হবে, সেই কেনার ক্ষেত্রে কারা রেসপন্সিবল, কেনার প্রসেসটা কি। এইখানে একটা সহজ জিনিস দিয়ে বুঝো, শুধু কেনা বলো কেন, ধরো আমি যখন আমার কোম্পানিতে একজন মানুষকে হায়ার করতেছি, কাউকে যখন জব দিতেছি, রিক্রুটমেন্ট করতেছি, এটাও তো একটা বাইং প্রসেস না? হ্যাঁ, এটাও তো আমি একজন কর্মীকে অলমোস্ট একটা বাইং প্রসেসের মতো করেই বাই করতেছি, কারণ আমি তো তাকে তার ওই সময়টা কিনে নিতেছি, আমি তাকে করতেছি। যদিও এই জিনিসগুলো ওইভাবে বলা ঠিক না, বাট ইন কর্পোরেট সেন্স এই জিনিসগুলো এইভাবেই ফিলোসফিটা কাজ করে। আচ্ছা, তো এখন এই যে তুমি তাকে হায়ার করলা, তো তুমি তাকে হায়ার করার প্রসেসটা সব জায়গায় একরকম? ইভেন এই যে মনে করো যে মানে এগুলো তো হচ্ছে একদম ওপেন সিক্রেট। বহু জায়গায় তুমি গিয়ে দেখবা যে গতকালকে যারা দেখো নাই, আজকে এসে দেখবা যে ডিপার্টমেন্টের 2 জন নতুন টিচার, এবং তুমি অন্য টিচারদেরকে জিজ্ঞেস করবা যে স্যার ওনারা কবে জয়েন করলো, তুমি বলবা যে গতকাল রাতে ডিসিশন হয়েছে আর আজকে রাতে তারা জয়েন করছে। কিভাবে ডিসিশন হলো স্যার? মানে আরে ভাই আমি জানি না, এগুলো তো টপ ম্যানেজমেন্টের ব্যাপার, এগুলো কি আর ও স্যার কেন কোনো সার্কুলার হয় নাই, পরীক্ষা হয় নাই? বলো কি, এখানে কি পরীক্ষা দেওয়া লাগে নাকি? এখানে ম্যানেজমেন্ট যারে পছন্দ করবে টপ করে এনে টিচার হিসেবে বসাই দিবে, শেষ। সো এইগুলো তো হচ্ছে এই দেশের একদম কমন একটা ওপেন কালচার, যে তোমার নিয়োগ মানে সার্কুলার দিবে, সিভি কল করবে, সিভি আবার সর্ট করবে, সেই সিভি সর্ট করে ওদেরকে কল দিবে, ডাকায় আনবে, পরীক্ষা নিবে, একবার পরীক্ষা নিবে, আবার ভাইভা নিবে, প্রেজেন্টেশন নিবে, তারপরে নিয়োগ দিবে। এর তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। তারপরে যখন বলবে যে 10,000 টাকা বেতনের জন্য এত কাজ করতেছে, তখন তো ওরা ওই মুহূর্তেই আত্মহত্যা করে মরে যাবে। তো মানে চাইলেও যে আমি মানে ওই প্রসেস ফলো করতে পারবো সবার জন্য, সেটাও তো না। মানে তুমি 10,000 টাকার বেতনের একটা প্রসেসের জন্য তো এই প্রক্রিয়া ফলো করতে পারবে না। ইন্ডাস্ট্রিতে যখন অপারেটর নিয়োগ দেওয়া হয়, তখন কি এই প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়? না তো। সুযোগ আছে সেটা? না তো। ইভেন মানে ধরো অপারেটর কীভাবে নিয়োগ দেওয়া হয়, মনে করো অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি গেটের সামনে দিয়ে দেওয়া আছে, এখানের এক্সপার্ট সিনিয়র অপারেটর বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে যা তোরা করে প্রথমে কথা বলে দেখ, তারপরে আইনে মেশিন চালাইতে পারে কিনা দেখ, তারপরে শুধু আমাদেরকে বল যে কারে কারে হয়েছে।
তো ওরা গেটের বাইরে লাইন ধরে দাঁড়ায় থাকে যে এ সুইংয়ের অপারেটর এ হইতে চায় ওরা গেটের বাইরে ফার্স্টে কথা বলে, কোথায় কাজ করছো, কীভাবে কি বেসিক প্রাইমারি জিনিস কাগজপত্র আছে, কোন বন্ধু পড়াশোনা করছো, ও ক্লাস 8 পাস, এরপর আর পড়াশোনা করস নাই, বেটা করস নাই কে, আচ্ছা ঠিক আছে, ভিতরে নিয়ে আসলো। মনে করো ওইখানে 100 জন লাইনে দাঁড়ানো ছিল, কথাবার্তা বললে ও 10 জনের পছন্দ হইলো, 10 জনের কথাবার্তা বলে ওই 10 জনের মধ্যে নিজের অবশ্যই 3 জন ছিল, এখন ওই জনের নিয়ে এসে এবার শুধু মেশিনে করে বললো, মেশিনে করে নিজের যেগুলো আছে সেগুলো হয়তো মেশিন ধরতেও পারে না, এই কারণে ওদেরকে ওদের সামনে করা যাবে না, ওদেরকে দেখে তুই বাদ স্যার এই যে এই তিনটা পাইছি এদেরকে দিয়ে কাজ করানো যাবে, একটু তো শিখাই নিতেই হবে, বুঝেন। সো টোটালি ইনফর্মাল চ্যানেল, কিন্তু এই জায়গায় ইনফর্মাল চ্যানেলেই তোমার যাইতে হইতো, অ্যাটলিস্ট একটা সময় এইভাবেই হয়েছে, একটা সময় বাংলাদেশের ম্যাক্সিমাম ইভেন অনেক বড় বড় ফ্যাক্টরির ক্ষেত্রেও এইভাবেই হয়েছে। এখন জিনিসগুলো অনেক HR কমপ্লায়েন্স ডকুমেন্টেশনের ইস্যু যেহেতু চলে আসছে, যে আগে ফাইলপত্র নেওয়া, সার্টিফিকেট নেওয়া, কতটুকু পাস করছে, কীভাবে কি একটা প্রসেসের মধ্য দিয়ে নিয়ে আসা, এখন আস্তে আস্তে জিনিসগুলো তারপরেও 100% এখনও পসিবল না, কারণ জিনিসটা চ্যানেলটাই হচ্ছে ইনফর্মাল, আজকে আছে কালকে নেই। তুমি প্রতিদিন যদি এইরকম ফর্মাল করতে যাও তাহলে তো তোমার সারা বছর এই কাজই করতে হবে, তাহলে আর ফ্যাক্টরি চালাবা কী হবে? অনেক মানুষ সারা বছর মানে এই কাজে ব্যস্ত থাকতে হবে। সো প্রসিডিউর স্ট্রাকচার এগুলো নিয়ে বললাম, পলিসি তো বুঝেই আসছে যে কোন পলিসিতে রিক্রুটমেন্ট হবে, কীভাবে কি সব কিছু, অ্যান্ড ফাইনালি হচ্ছে অবজেক্টিভ। আলটিমেটলি আমার অবজেক্টিভ কি? আমার অবজেক্টিভ যদি থাকে যে ঠিক আছে, ম্যানেজারেরও অবজেক্টিভ হচ্ছে আমার দেশি লোক হইলে ও কাজ না পাইলেও নিয়োগ, আর যদি আমার লোক যদি আমার দেশি না হয় বিদেশি হয় তাহলে কাজ জানলেও বাদ, আর আমার ফ্যাক্টরি ভালো চলার চাইতে বড় কথা হচ্ছে যে আমার অন্য কোনো উদ্দেশ্য, আমার অন্য কোনো স্বার্থ সেটা ফিল আপ করতে পারতেছি কিনা, আমি ভিতরে আমার যে পলিটিক্স আছে আমার বাহিনী হিসেবে কাজ করবে না অন্য গ্রুপের বাহিনী হিসেবে কাজ করবে, এই যে এগুলা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে তো ঘটনা একরকম, আর উদ্দেশ্য যদি তা না হয় তাহলে ঘটনা পুরাই আর একরকম। সব জায়গায় সবাই সবসময় আগে নিজের বাহিনীকে বড় করতে চায়, নিজের বাহিনী সুসংগত করতে চায়, এই কারণে দেখবা যে গত বেশ কিছু বছর ধরে বাংলাদেশে পুলিশ বাহিনীর সংখ্যা মানে সেই রকম হারে বাড়ানো হয়েছে, পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, বাড়ানো হয়েছে, শক্তি বাড়ানো হয়েছে যাতে আমাদের বাহিনীর শক্তি বাড়ে, ঠিক আছে। পুলিশ বাহিনী আমাদের সবচেয়ে শক্তিশালী বাহিনী এরকম, এবং সব জায়গায় ধরো শিক্ষকতা থেকে শুরু করে সব জায়গায় প্রত্যেকেই নিজের বাহিনী বানায়। এখন তো আমার মতো লোক কি বোধহয় বাংলাদেশে একটু কম আছে যারা দেখা গেছে যে নিজের বাহিনীদেরকে সব USA-তে পাঠায় দিছে আর বাকি সব এখন অন্য বাহিনী নিয়ে চালাইতেছে। সো মেজর ইনফ্লুয়েন্সেস অন বিজনেস বায়ার ইন্টারপার্সোনাল ফ্যাক্টর। ইন্টারপার্সোনাল ফ্যাক্টরগুলো কি? ওই যে মোটিভ, আমার মোটিভটা কি, আমার পারসেপশন কি। এখন নোয়াখালীর মানুষ পৃথিবীর যদি শ্রেষ্ঠ মানুষও হয়, নোয়াখালীর আলেম যদি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমও হয়, নোয়াখালীর মেয়েটা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েও হয়, যেহেতু নোয়াখালী নিয়ে আমার অ্যালার্জি আছে, যেহেতু বরিশাল নিয়ে অ্যালার্জি আছে, সিলেট চিটাগাং নিয়ে আমার অ্যালার্জি আছে, অথবা আমার অ্যালার্জি আছে, তো আর কোনো সমস্যা নেই। যেহেতু আমার অ্যালার্জিক রোগ আছে তাহলে তো আর সবচেয়ে ভালো হইলেও লাভ নেই। আর যেটা নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই সেখানে খারাপ হইলেও এই আর কি। মানে ধরো মানুষ যখন এই কারণে যে কোনো কিছুর যখন মানুষ অন্ধ সমর্থক হয়ে যায়, অন্ধভক্ত হয়ে যায়, বিশেষ করে মানুষ দল করা শুরু করলে যে দলকানা হয়ে যায়, এটা হচ্ছে প্রবলেম। তখন তারে কোনোভাবেই বোঝানো যায় না যে কোনো একটা ভুল হইতেছে, এটা যে ভুল ডিসিশন, এটা যে ভুল সিদ্ধান্ত, এটা করা যে ঠিক হয় নাই, এটা বলা যে ঠিক হয় নাই, এটা যে ভুল হইতেছে, এটারে ভুল বলা মানেই বিপদ। তারপরে যদি তুমি বলো যে পদত্যাগ করতে, তাহলে তো আরেকজন দৌড়ায় তোমারে মারতে আসবে, যে কি বললি তুই, হ্যাঁ দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষছি, জানে এতদিন, হ্যাঁ যার কারণে তুই নির্বাচিত হয়ে MP হইলি, মন্ত্রী হইলি, করলি, এখন তার বলে কি? আচ্ছা, সেগুলো তো সহ্য করা ডিফিকাল্ট। সো এই হচ্ছে বিষয়। এইজ, মোটিভ, পারসেপশন, প্রেফারেন্স, ওই যে প্রেফারেন্সের ব্যাপার, কোনটা প্রেফার করব, এইজের ব্যাপার আছে। যে দিন শেষে একটা 20 বছরের ছেলে, একটা 25 বছরের ছেলে, ওর পছন্দ, ওর রুচি, ওর ডিসিশন, এটা তো ওর বয়সের সাথে সম্পর্কিত। ও 20 বছর বয়সে যেভাবে চিন্তা করবে ওর ডিসিশন সেভাবেই নেবে। ও 25 বছর বয়সে যেভাবে চিন্তা করবে ডিসিশন সেভাবেই নেবে। 35 বছর বয়সের ডিসিশন 25 বছরের মতো হবে না, 40 বছর বয়সের ডিসিশন সেটার মতো হবে না, কারণ তখন তার পুরো পারসেপশন, তার এক্সপিরিয়েন্স, তার
ম্যাচুরিটি, তার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইনকামের সাথে সম্পর্কিত, এখন মানে একটা মানুষ যেই যতটুকু ইনকাম করতে পারছে সেই অনুযায়ী তার পুরো পারচেজ বিহেভিয়ারটা তো সেভাবেই রোটেট করে, সেভাবেই ইনফ্লুয়েন্স করে। এডুকেশন মানে তোমার যখন একটা জিনিস সম্পর্কে জানা থাকবে, স্পেসিফিকেশন জানা থাকবে, তুমি যখন ভালো খারাপের মধ্যে পার্থক্য বুঝতে পারবা, তখন তুমি ব্যাপারটা একরকম। আর যখন তোমার ভালো খারাপের কোনো নাই, সবাই যা করে আমিও তাই করি, সবাই যেটার পিছনে দৌড়ায় আমিও সেটার পিছনেই দৌড়াই, তাইলে তো হয়েছে একরকম। যে সবাই যখন সাকিবের মাথায় তুলে নাচছে আমি নাচছি, সবাই এখন সাকিবরে জুতা পেটা করতেছে আমিও জুতা পেটা করতেছি, সবাই যখন ব্যারিস্টার সুমনরে একেবারে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বানায় দিছে তখন আমিও বানায় দিছি, আবার সবাই যখন এখন তারে বয়কট করতেছে আমিও বয়কট করতেছি, মানে সবাই যা করে আমিও তাই করি। অশিক্ষিত মূর্খ কোথাকার! আল্লাহ তোকে নিজের ঘাড়ে কোনো মাথা দেয় নেই। ইউনিভার্সিটির স্টুডেন্ট, নিজের ঘাড়ে মাথা নাই, মানুষের মাথা দিয়ে চলে, ফেসবুক দিয়ে চলে। ফেসবুকে আগে দেখে যে স্রোত কোন দিকে যাইতেছে, তারপরে আমি ডিসিশন নেই যে বেশিরভাগ যেদিকে আমিও সেদিকে। ঠিক একই রকমভাবে মানে বাংলাদেশের এখনো কয়টা মানুষ জানে যে কোন প্রোডাক্টগুলো ইসরায়েলের প্রোডাক্ট, কোন প্রোডাক্টগুলো আমেরিকান প্রোডাক্ট, কোন প্রোডাক্টগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট? কয়টা মানুষ জানার চেষ্টা করে, কয়টা মানুষ সেগুলো মানার চেষ্টা করে? দিস ইজ দ্য ডিফারেন্স ইন এডুকেশন। একটা মানুষ জানবে এবং সেটা যখন ইমপ্লিমেন্ট করবে তখন বোঝা যাবে যে ঠিক আছে, তার পারচেজ ডিসিশনে সেই জিনিসগুলো ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ড রিস্ক, যে ওই যে রিস্ক টেন্ডেন্সি অ্যাটিটিউড, যে আমি করলাম না, আমি ওইটা বয়কট করলাম, বয়কট করার পরে আমার হ্যাঁ হয়েছে যে আমার সফট ড্রিঙ্কস পাওয়া বন্ধ হয়ে গেছে, আমি দোকানে দোকানে খুঁজছি, একটাও মোজো নাই, মোজো নাই খাওয়াও নাই, মোজো পাই নেই তাই খাই নেই, তো শেষ। এখন আমার যদি রিস্ক টেন্ডেন্সি এটা না থাকতো, আমার যদি কথা হইতো যে ইন্নালিল্লাহ, আমি মোজো খুঁজেছি, আমার দায়িত্ব ওখানেই শেষ করেছি, আমি আল্লাহকে গিয়ে বলবো যে আল্লাহ মোজো তো চেয়েছিলাম কিন্তু মোজো দোকানে ছিল না, এই কারণে ওখানে পেপসি, 7 আপ, মেরিন্ডা, ফান্টা যা ছিল আমি সব নিয়ে চলে এসেছি, কারণ আমি কি করব? তুমি তো জানো যে আমি মোজো চেয়েছিলাম কিন্তু মোজো পাইনি। তোমাদের যেমন যে প্রত্যেকেই স্যারের সামনে এসে এমন একটা ভাব ধরো যে স্যার প্রতিদিনই ক্লাসে যদি আপনি যদি স্যার আমাদের হৃদয়টা যদি আপনাকে ফেড়ে দেখানো যেত তাহলে আপনি দেখতেন যে ক্লাসে আসার প্রতি আমাদের কি যে আবেগ, কি যে আগ্রহ, আমরা ক্লাসে আসতেই চাই কিন্তু পরিস্থিতি, বাস্তবতা আমাদেরকে আসতে দেয় না। আগে শুধু খেজুররা পরিস্থিতির শিকার ছিল, এখন কিছু হুজুরও যুক্ত হইতেছে যারা ক্লাসে আসতে পারে না। আগে হুজুররা খেজুরগুলারে ঠিক করতো, এখন সবকিছুই উল্টা হয়ে যেতেছে। এই থাক রেকর্ডিং না বলে, সবগুলারে নিয়ে আসরের নামাজ পড়া তারপরে বিদায় দিবা, তার আগে কারো ছুটি নেই। হুজুরের নেতৃত্বে জামাতে নামাজ পড়বা তারপরে ছুটি। আচ্ছা দেন আসো বাইং প্রসেস। তাহলে বিজনেস বায়ার বিহেভিয়ারের টোটাল বাইং প্রসেসটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে বাইং প্রসেস ফ্লোচার্ট বা বাইং ডিসিশন প্রসেস বা অ্যাট এ গ্লান্স যে টোটাল প্রসেসটা, সেটা কি শুরু হচ্ছে কোন জায়গা থেকে? প্রবলেম রিকগনিশন থেকে। আগে তো আমি প্রবলেম ফাইন্ড আউট করবো, আমার কি দরকার, কি প্রয়োজন, প্রবলেমটা কি। দেন হচ্ছে জেনারেল নিড ডেসক্রিপশন, যে এই প্রবলেমটা ফিল আপ করার জন্য আমার কি দরকার, কেমন দরকার। দেন প্রোডাক্ট স্পেসিফিকেশন, তাহলে এই প্রোডাক্টের স্পেসিফিকেশন কি থাকতে হবে, কি। দেন সাপ্লায়ার সার্চ, যে এইটা সাপ্লায়ার কি হবে। তারপরে প্রপোজাল সলিসিটেশন, আমি মানে প্রপোজালগুলো দেখা, ভেরিফাই করা, অল্টারনেটিভগুলো সার্চ করা, সাপ্লায়ার সিলেকশন করা, অর্ডার রুটিন স্পেসিফিকেশন, এই যে রুটিন স্পেসিফিকেশন যে অর্ডার বা যেই চুক্তিনামা যেই সেগুলো রিভিউ করা, অ্যান্ড ফাইনালি কেনার পরে পারফরমেন্স রিভিউ করা। এই যে জাস্ট আমার লাস্ট উইকেও দেখা গেল যে তোমার আম্মার জন্য একটা মোবাইল কিনা লাগলো। তো কেন মোবাইল কিনা লাগছে? ওনার হাতে অলরেডি 2টা মোবাইল দিয়ে রাখছি, কিন্তু একটা মোবাইল অলরেডি মানে হচ্ছে না, ফাংশন করতেছে না ঠিকমতো, কথা শোনা যায় না, উনি ওইটা নিয়ে ডিস্টার্ব, সময় পাইতেছি না কিনে দেওয়ার, জাস্ট এই কারণে হ্যাঙ্গিং হয়েছিল। আচ্ছা ঠিক আছে, কিনতে গেলাম। তো আমি কিন্তু
তোমার ইয়া করে রাখছি, এ তো তোমরা জানোই যে আমি মানে অনেক দিন ধরেই সব ইয়াই ইউজ করতেছি, শাওমির ফোনই ইউজ করতেছি। আমার ব্যক্তিগত পারপাজে, ঘরের পারপাজে এবং ইয়ার পারপাজে সব শাওমির ফোন। আচ্ছা ঠিক আছে, তা আমি চিন্তা করে রাখছি যে যাবো, যায় শাওমির একটা ফোন কিনে দিব। ঠিক আছে, এখন আমার সাথে আমার আরেকজন আত্মীয় ছিল, প্লাস সে ইয়া করলো, সে নিয়ে গেল পরিচিত একটা দোকানে, যে রাজলক্ষ্মীর পরিচিত এক দোকানদার ছিল, ইয়া ছিল। এবং এর পাশাপাশি আরও একজন এসে যুক্ত হইলো, যে হচ্ছে মানে ওই জায়গায় পরিচিত আর কি এই ইয়াগুলাতে। এর আগেও সে যতবার মোবাইল কিনছে, উনি যতবার মোবাইল কিনছে তার অ্যাডভাইজেই কিনছে, এবং তার অ্যাডভাইজে কিনে লাস্ট টাইম যে মোবাইল কিনছে সেই মোবাইল সে 5 বছর ধরে ইউজ করতেছে। এই মোবাইলে কোনো এখন মানে সে সুপার স্যাটিসফাইড ওই মোবাইলের। তার মানে বুঝতেই পারতেছো যে ডিসিশন মেকারের উপরে তার স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা কোন লেভেলের। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত যেটা হইলো যে কেনার কথা ছিল যেটা, সেটা তো কেনাই হইলো না, কেনা হইলো যে OnePlus Nord-এর একটা ফোন, যে নতুন মডেলের। যাই হোক, তো এখন এই জায়গায় বিষয়টা কী ছিল, প্রথম কথা হচ্ছে যে একটা মোবাইল কেনার দরকার। এখন এখানে নিড ডিসক্রিপশনটা কী ছিল, যে আমি যখন আমার মায়ের জন্য মোবাইল কিনবো, ওনার প্রথম নিড কি না, আগে ছিল শুধু কথা বলা, এখন ওনার নিড হচ্ছে উনি ভিডিও কলে কথা বলবে, দেশেও কথা বলবে, বিদেশেও কথা বলবে। তার মানে ফোনের অতটুকু ফিচার থাকলেই হলো, এবং ফোনটা যাতে ভিডিও কলের সময় যাতে হ্যাং না হয়ে যায়, ডিস্টার্ব না করে। তার মানে এইটা যখনই তুমি এতটুকু ইয়া করতে যাবো, তখন সেখানে আরও অনেক কিছু চলে আসতেছে, তখনই তোমার প্রসেসরের ব্যাপার চলে আসতেছে, তোমার র্যাম রোমের ব্যাপার চলে আসতেছে, এই চলে আসতেছে। কিন্তু বাকি অ্যাডিশনাল যেই ফিচারগুলো, সেগুলো তো ওনার জন্য টোটালি কোনো ইম্পর্টেন্ট না। জিনিসটা ডিউরেবল হওয়া এবং জিনিসটা অতটুকু র্যাম রোম সাপোর্ট দেওয়া, সেই জিনিসটা। তাহলে এই হচ্ছে নিড ডেসক্রিপশন। এবার তুমি প্রোডাক্ট স্পেসিফিকেশন, আমি গিয়া তো ফার্স্টে এমআই দেখাই শুরু করছি, এমআই দেখলাম, ইয়া দেখলাম, তারপরে যখন ওগুলোর সাথে মিলালাম, ইয়া করলাম, তখন গিয়ে ব্যাপারটা এই যায়। তাহলে এই যে সাপ্লায়ার সার্চ, যে আমার এই কনফিগারেশনের মধ্যে কাছাকাছি দামের মধ্যে কি, অবশ্যই একটা বাজেট ছিল। মানে এই কারণে দোকানে কিনতে গেলেই তো সবার আগে বাজেট জিজ্ঞেস করে যে আপনার বাজেট কত, কারণ ওই বাজেটের মধ্যেই সব ব্র্যান্ডেরই কিছু না কিছু ফোন আছে। এখন তুমি তোমার পছন্দ মানে তুমি মানে তোমার বাজেট হচ্ছে 15,000 টাকা, আর তুমি দেখা শুরু করলা যেটাই তোমার পছন্দ হয় সেটা 30,000 টাকা, 35,000 টাকা, 25,000 টাকা, তাহলে তো হইলো না ঘটনা। এই কারণে ও যখন দেখবে যে তুমি এক এক দামেরটা, তখনই আগে জিজ্ঞেস করবে যে ভাই আপনি বাজেট কত, যাতে তোমার ওই দামে জিনিস দেখাইতে পারে। সিম্পল। সো প্রপোজাল সলিসিটেশন, দেন সাপ্লায়ার সিলেকশন, অর্ডার রুটিন অ্যান্ড পারফরমেন্স রিভিউ। দেন হচ্ছে তাহলে বাইং প্রসেসটা কীভাবে কাজ করতেছে আমাদের, প্রবলেম রিকগনিশন তো বললাম, যে ফার্স্ট কোন জিনিসটা প্রয়োজন, কি কি প্রয়োজন সেটা। একটা হচ্ছে জেনারেল নিড, তারপর প্রোডাক্ট স্পেসিফিকেশন অ্যান্ড ভ্যালু অ্যানালাইসিস। জেনারেল নিড তো বোঝাই যায় আমার কি প্রয়োজন, স্পেসিফিকেশন বোঝাই যায়, ভ্যালু অ্যানালাইসিস হচ্ছে যে এই যে আমি ভ্যালুটা কি পাবো। তার মানে এই একই কাছাকাছি দামের মধ্যে একটা 12,999, একটা 13,999, একটা 15,999, কিন্তু তিনটার স্পেসিফিকেশন দেখে তোমার কাছে যদি মনে হয় যে এইটা জাস্ট 1,000 টাকা কমের জন্য এইটা 4GB 64 আর ওইটা 4GB 128, তাহলে খামাখামি 100 টাকা 1,000 টাকা কম দিয়ে এটা কিনবো কেমনে। অথবা এইটা তোমার 1,000-এর জন্য মনে হয় এইটা হচ্ছে 4GB, ওইটা হচ্ছে 5GB, তাই তো তুমি বলবে মাত্র 1,000 টাকার জন্য আমি 1GB কম থাকবো, আমি পুরো এক জেনারেশন পিছিয়ে যাব না, থাক দরকার নেই, আগে মারেই আগায় দিই। এই যে ব্যাপারটা, যে এই জিনিসগুলোই তো আসলে ভ্যালু অ্যানালাইসিসে কাজ করে। সাপ্লায়ার সার্চ, প্রপোজাল সলিসিটেশন, যেটা হ্যাঁ তাই তো ঘটনা ঘটছে। আমি নিজেই এখনও 4GB-তে আছি, আমার মা এখন 5GB, যেহেতু ওনার মোবাইল এখন এই ইদানিংকালে কেনা হয়েছে। এখন আমি তো পরেরটা কিনতে গেলে দেখা যাবে যে 6GB আসছে কিনা সেটা দেখবো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দেন পারফরমেন্স রিভিউ। আচ্ছা, আমরা শেষ দিকে প্রকিউরমেন্ট কি জিনিস, হোয়াট ইজ প্রকিউরমেন্ট? তো কমন টার্ম, নর্মাল জিনিস, কমার্স, বিজনেস, প্রকিউরমেন্ট। তো প্রকিউরমেন্ট মানে কি বিজনেস, কমার্স? প্রকিউরমেন্ট কেন বলতেছি, প্রকিউরমেন্ট কেন বলতেছি, প্রকিউরমেন্ট মানে কি? হ্যাঁ, প্রকিউরমেন্ট মানে কি?
আর প্রকিউরমেন্ট দরপত্র তো টেন্ডার, মানে বিষয়টা হচ্ছে হ্যাঁ, মানে পারচেজ, অনলাইন পারচেজ যেটা সেটাই প্রকিউরমেন্ট। পার্থক্য হচ্ছে যে পারচেজ বলি আমরা জাস্ট একটা জিনিস কেনাকে, আর প্রকিউরমেন্ট হচ্ছে একটা জিনিস কেনার যে টোটাল প্রসেসটা, যে প্রসেসের মধ্যে দিয়ে যায় সেটাকে। মানে ইন্ডিভিজুয়াল, ধরো ইন্ডিভিজুয়াল কনজিউমার, তার ক্ষেত্রে আসলে প্রকিউরমেন্ট ব্যাপারটা কাজ করে না, কারণ তার ক্ষেত্রে তো কোনো ফর্মাল প্রসেসের ব্যাপার নেই। কিন্তু প্রতিষ্ঠান যখনই কাজ করে, সেটা গভর্নমেন্ট হোক, সেমি গভর্নমেন্ট হোক, অটোনোমাস হোক, যে কোনো প্রাতিষ্ঠানিক বিজনেস বায়ার যখন, তখন সেটা তো অবশ্যই একটা প্রকিউরমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কারণ তুমি দোকানে গেলা, তোমার একটা চেয়ার দরকার, চেয়ার পছন্দ হইলো, টাস করে তুমি ইনস্ট্যান্ট ক্যাশ দিয়ে কিনো আর ক্রেডিট কার্ড দিয়ে কিনো, আর নাইলে তুমি মাসে মাসে কিস্তি দিয়ে কিনো, তুমি চেয়ার নিয়ে বাসায় চলে আসলা, দাম করে শেষ। অথবা তুমি অর্ডার দিয়ে বুঝে আসলা যে আমার এইরকম চেয়ার পছন্দ না, আপনি আমার জন্য এরকম বানায় দেন, এই কালার করে দেন, এমনি করে দেন, দিতে পারবেন? বলে যে পারবো, ঠিক আছে, 3 দিন পরে নিয়ে যান, ডাস শেষ। কিন্তু এইখানে তোমার জন্য যে চেয়ারটা আনা হয়েছে, এটা কি এভাবে কাজ করছে? না তো। সো ওইটার প্রসেসটা লং, কমপ্লিকেটেড, কমপ্লেক্স ছিল, সেগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলছি। তাহলে এই জিনিসটাই যদি তুমি অনলাইনে করো, তখনই সেটা অনলাইন প্রকিউরমেন্ট। অনলাইন থেকে যখনই কিনতেছো তখনই সেটা অনলাইন প্রকিউরমেন্ট। আচ্ছা, প্রতিষ্ঠানের পক্ষে কি অনলাইন থেকে পারচেস করা পসিবল না? 100% পসিবল। এবং কেন পসিবল এবং কেন সেটাও মানে আগের যে কোনো সময়ের চাইতে এখন অনেক বেশি। কারণ তুমি দেখতেছো যে এই জিনিসটা তোমার বাংলাদেশের লোকাল মার্কেটে নাই, কিন্তু অ্যামাজনে আছে। এখন আমি যদি মানে অ্যামাজনটা ইয়াদ দিয়ে আমি এই জিনিসটা আনতে পারি, তুমি বুঝতেছো যে হ্যাঁ, এটা বাংলাদেশের লোকাল মার্কেটে টুডে অর টুমোরো আসতেই হবে, আসবে। কিন্তু আসবে কবে আসবে না আসবে, তার চাইতে এই জিনিসটা কিনে আনলে আমি একটা লং টার্ম ভালো সার্ভিস পাবো, জিনিসটা আসলেই ভালো, স্পেসিফিকেশন ভালো, ভালো, কাজের জন্য ভালো, বাস নিয়ে আসলাম। সো এবং যখন তুমি ওইভাবে একটা বিগ ডিলে যাবা বা করবা, তখন তো আর সরাসরি তুমি স্বাভাবিকভাবেই কি হয়, ইভেন ধরো মানুষ বই কেনার ক্ষেত্রেও তো একটা মানে নর্মাল ভ্যান গাড়ির দোকান থেকে যখন বই কিনে, সেই বই কেনার সময়ও যদি 3টা বই কিনে, ওইটা নিয়ে বার্গেন করতে থাকে যে 3টা বই আপনার কাছে নিতেছি, তাহলে তো এখন 30% ছাড় দিতে হবে। নর্মালি একটা বই 20% ছাড়, আপনি এখন 3টা বইয়ের জন্য দিবেন এইটা। একই রকমভাবে 100টা বই যখন তুমি কিনতে যাবা, তখন দেখা যাবে নর্মাল তুমি অনলাইনের ওইখানে তুমি ডাইরেক্ট ফোন কল দিয়ে বা করে তুমি বলবা যে আমরা এতগুলো বই নিব প্রতিষ্ঠানের জন্য, কত % ছাড় দিতে পারবেন, কি কি করতে পারবেন, ওইভাবে স্বাভাবিক। কিন্তু সোর্সটা তুমি করতেছো তো অনলাইনেই, বা অনলাইন থেকেই জানতেছো, অনলাইনে অর্ডার প্লেস করতেছো, সব কিছু। ওরা তোমাকে তখন একটা আলাদা কোড, রেফারেন্স কোড, ডিসকাউন্ট কোড, কিছু একটা ব্যবস্থা করে দিবে। আচ্ছা, এই প্রকিউরমেন্টের তাহলে অবশ্যই কিছু সুবিধা আছে এবং অবশ্যই কিছু অসুবিধা আছে, ঠিক আছে? মনে করো ফয়সাল স্যারের কোর্স পাওয়ার অবশ্যই কিছু অসুবিধা আছে। তো কেউ যদি শুধু মুখে বলে যে সুবিধা আছে, তাহলে তো কখনো অবিশ্বাস্য কথাবার্তা। ঠিক একই রকমভাবে পৃথিবীর কোনো কিছু এরকম না যে এই যে ধরো ছাত্ররা যদি কখনো মনে করে যে আমাদের হাতে এখন অনেক ক্ষমতা, আমরা ক্ষমতাবান হয়ে গেছি, এটার অবশ্যই অসুবিধা আছে। এটার সুবিধা যদি 3% থাকে, অসুবিধা 97%। সো প্রত্যেকটা জিনিসেরই সেই ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার থাকে, সুবিধা অসুবিধার ব্যাপার থাকে। তাহলে এই প্রকিউরমেন্টের সুবিধা কি? অ্যাক্সেস টু নিউ সাপ্লায়ার। আমার নিউ সাপ্লায়ারের কাছে আমি যেটা ওই যে নাই, লোকাল মার্কেটে নাই, এটা তো আমি লোকাল মার্কেট থেকে পাইতেছি না, বাংলাদেশের লোকাল মার্কেটে আসে নাই, কিন্তু অনলাইন থেকে আমি সেটা আনতে পারতেছি লোয়ার কস্ট। কারণ আমি ওইখান থেকে কেন আনতেছি বা করতেছি, ওভারঅল আমার স্পিডস, অর্ডার প্রসেসিং অ্যান্ড ডেলিভারি। এই যে বাংলাদেশের এখন এই ডেলিভারি সিস্টেমটা, এটা পুরো এখন অনলাইন বেসড হয়ে গেছে না? আগে কি এরকম ছিল? আজকে থেকে মাত্র 5 বছর আগেও বাংলাদেশের ডেলিভারি সিস্টেমটা এরকম ছিল না তো। এখন তুমি সেই রেডেক্স বলো, পাঠাও বলো, উবার বলো, বলো, এখন এই যে এতগুলো ডেলিভারি চ্যানেল এবং প্রত্যেকটা যে এই অনলাইন বেসড কাজ করতেছে, অনলাইন ট্র্যাকিং সিস্টেম বেসড কাজ করতেছে।
সো এটা তো একটা বিশাল ব্যাপার। এবং মানে আগে তুমি পুরোপুরি ডেলিভারির জন্য তুমি কুরিয়ার সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট ছিলা, এবং কুরিয়ার সার্ভিসের প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের মধ্যে তুমি দিলে এটা আজকের ডেটে যাবে, কালকের ডেটে পৌঁছাইতেও পারে, নাহলে পরের দিন পৌঁছাবে। আর যদি আজকে ওই টাইমের পরে যাও তাহলে এটা 3 দিন পরে পৌঁছাবে, গেল শেষ কাহিনী। আর এখন কি, এখন তুমি দিনে রাতে 24 ঘন্টায় যে কোনো সময় অর্ডার প্লেস করতেছো, এবং সারা দেশের যে কোনো প্রান্তে দেখা গেছে যে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই 24 আওয়ার্সে পৌঁছে যেতেছে। আর ঢাকার মধ্যে হইলে তো উইদিন 1 ঘন্টার মধ্যে চলে যেতেছে। কীভাবে চলে গেলো এত দ্রুত তুমি বুঝতেও পারলো না। দেখা গেলো যে ওইটা মাত্র অর্ডার দিয়ে তুমি একটা ক্লাস করতে আসছিলা, ক্লাস শেষ করার আগেই দেখো যে অর্ডার শেষ হয়ে গেছে, লাইক দিস। দেন শেয়ারস ইনফরমেশন, যে ইনফরমেশন তুমি ট্র্যাক করতে পারতেছো, তুমি জানতে পারতেছো কোথায় আছে, কতটুকু কী অবস্থা, সব কিছু। যারা রেডেক্সের কোনো ডেলিভারি দিছো তারা দেখতে পারবা। দেন সেলস, যে মানে আমি আমার সব কিছু গ্রোথ থেকে শুরু করে সব কিছু যেহেতু অনলাইন ডেটাবেস ভিত্তিক হইতেছে, তুমি প্রতিদিন দেখতে পারবা যে আজকে কয়টা অর্ডার রিসিভ করছি, কত টাকা রেভিনিউ হয়েছে, কত টাকা কস্ট হয়েছে, কত টাকা জেনারেট হলো, এভরিথিং। সার্ভিস অ্যান্ড সাপোর্ট, যে সাপোর্ট সার্ভিস এবং সেগুলো কীভাবে কাজ করবে। দেন ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি, ক্যান ইরোড রিলেশনশিপ অ্যাজ বায়ার সার্চ ফর নিউ সাপ্লায়ার। একটা অসুবিধা হচ্ছে, আগে তুমি যখন কুরিয়ার সার্ভিসে ছিলা তখন তোমার এলাকায় যে কুরিয়ার সার্ভিস থাকে সেটা যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস হয়, সেটা তুমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরই লয়াল কাস্টমার ছিলা। তুমি সারা জীবন সুন্দরবনেই দিছো, ও সারা জীবন তোমার প্রোডাক্ট ডেলিভারি দিছে। যখনই তোমার অনলাইন অপশন আছে, সে ফর এক্সাম্পল ইভেন এখন গাড়ি খোঁজার সময় একসাথে দেখা গেছে যে 2-3টা অ্যাপস ওপেন করি আমরা, একসাথে উবার ওপেন করি, পাঠাও ওপেন করি, ওপেন করি, 3টার মধ্যে দেখি কোনটাতে দাম কম, কোনটাতে রেট কম, সেইটাতে আগে দেখি যে পাওয়া যায় কিনা। তার মানে ব্যাপারটা কি, যখনই তোমার হাতে অনলাইন অপশন আসতেছে, যখনই তুমি বেশি অপশন পাইতেছ, তখন তুমি কোনো লয়াল কাস্টমার না, তখন তুমি হচ্ছে সুবিধাবাদী কাস্টমার। তখন শুধু যেইটাতে কম, যেটাতে সুবিধা, যেটাতে আগে যাওয়া যাবে, যেটাতে ফার্স্ট পাওয়া যাবো, নিয়ে গেল, শেষ, দ্যাটস ইট। অ্যান্ড সিকিউরিটি, সিকিউরিটির একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে, এবং এটা থাকবেই যতই উবার পাঠাও বা যতটুকুই করা হোক, বাট সিকিউরিটির একটা কনসার্ন সেখানে থেকেই যায়। পার্সোনাল ইয়াতে একটা জিনিসের থাকা আর ইয়াতে থাকা, মানে একটা কাস্টমারে তুলে নিয়ে গেছে, সেই কাস্টমারে তোমারে দেখাই দিল যে ট্রিপ শেষ হয়ে গেছে, কিন্তু এই ট্রিপটা কোন জায়গায় কোন পয়েন্টে গিয়ে শেষ হয়েছে আর এই মানুষটা যে কোথায় আছে এরপরে আর হদিস নেই, এখন তুমি কি করবা? ঠিক আছে, এগুলো তো একটু ডিফিকাল্ট জিনিস। আচ্ছা, তাহলে এই হচ্ছে জিনিসগুলোর সুবিধা অসুবিধা। ইভেন আচ্ছা থাক, ওই এত এক্সাম্পল দিয়ে লাভ নাই, তোমাদেরকে কম এক্সাম্পল দিলে সেটাই মাথায় রাখো না, আর বেশি এক্সাম্পল দিলে তো আর ওদের অবস্থা। ইনস্টিটিউশনাল অ্যান্ড গভর্নমেন্ট মার্কেট। ইনস্টিটিউশনাল মার্কেট, ইনস্টিটিউশনাল মার্কেট কোনটা? ইনস্টিটিউশনাল মার্কেট হচ্ছে হসপিটাল, নার্সিং হোম, একাডেমিক ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রিজন, এমনকি সেগুলো সহ, মানে গুডস অ্যান্ড সার্ভিস টু পিপল ইন দেয়ার কেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এবং এইখানে মূল ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে ক্যাপটিভ অডিয়েন্স উইথ লো বাজেট, এগুলোর একটা ব্যাপার থাকে। মানুষ সার্ভিসের বেলায়, এবার সেটা শিক্ষা, চিকিৎসা, তারপর যে কোনো ধরনের নার্সিং, ডেলিভারি, রেগুলার চিকিৎসা, ধরো একজন মানুষের জ্বর হয়েছে বা জ্বর নামতেছে না, এখন সে বুঝতেছে না যে জ্বর কি ব্যাপার, জ্বর নামতেছে না কেন, এখন এরকম কেসে ফার্স্ট কনসালটেন্ট হিসেবে মানুষ একদম ডাইরেক্ট গিয়ে সেই ফার্ম গেটের কোনো প্রাইভেট অথবা স্কোয়ার হসপিটালে অথবা ইবনে সিনায়, ওইসব জায়গায় মানুষ কখন যায়? ফার্স্ট কনসালটেন্ট হিসেবে কখনো যায় না। সবার আগে ঘরের কাছে যে কম দামি একটু কম রেটের ডাক্তার আছে, যার ভিজিট 300 টাকা 500 টাকা, এর বেশি না,
আগে ওখানে গিয়ে দেখায়, ও যদি বলে যে ডেঙ্গু টেস্টটা করান তখন ডেঙ্গু টেস্ট করায়, যদি বলে যে ডেঙ্গু হয়েছে তখন গিয়েও চিন্তা করে যে ডেঙ্গু হয়ে গেছে এখন কি তাহলে এর কাছেই দেখবো, আচ্ছা ঠিক আছে দেখি হয়ে যায় কিনা, তাইলে গিয়ে এক কথা না। যদি বলে যে না আপনার তো বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে, আপনার এক্সরেতে অনেক কিছু ধরা পড়েছে, আপনার পেটের ভিতরে কিছু পাওয়া গেছে, তখন কেউ বোঝে তোমার এক্সরেরও দরকার নাই, তুমি ডাক্তারেরও দরকার নাই। ওর তখন এক্সরের জায়গাও চেঞ্জ হয়ে যাবে, ডাক্তারও চেঞ্জ হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কারণ ঘটনার গুরুত্ব এখন বেড়ে গেছে। এতদিন শুধু নর্মাল জ্বর পর্যায়ে ছিল, আর এখন এটা পেটের মধ্যে ছুরি পাওয়ার মতো ঘটনা হয়ে গেছে। সো যখন মানে এইটাই হচ্ছে আমাদের ব্যাপারটা, আমরা জিনিসগুলো নর্মালি মানুষ প্রেফার করে এগুলোর পিছনে পারতপক্ষে খুব বেশি খরচ করতে না, এবং এখানে ক্যাপটিভ অডিয়েন্সের একটা ব্যাপার থাকে, এলাকা ভিত্তিক যেই সার্ভিসগুলো, লোকাল ক্লিনিক, লোকাল ডায়াগনস্টিক সেন্টার, লোকাল বাংলাদেশের মতো কোনো এলাকায় একটা এলাকার মধ্যে এত বেশি ফার্মেসি, এত বেশি ডায়াগনস্টিক সেন্টার, এত বেশি মানে এত ডাক্তার, তাও অবশ্য রোগীর অভাব নেই, সবাই তো রোগী। আসলে বাংলাদেশের মতো এত রোগীও আসলে অন্য কোথাও নাই, তো এই কারণে এদেশে আসলে ডাক্তার একটু বেশি লাগে, কি করবা আর কি। কোনো ডাক্তার তো আর খালি থাকে না, মানে এমন যদি হইতো যে না ডাক্তাররা না খায় মরে যেতেছে, রোগী পাইতেছে না, তাইলেও একটা কথা ছিল। রোগীর তো অভাব নেই, তুমি কালকেও একটা নতুন ডায়াগনস্টিক সেন্টার খুলবা, ওইখানে কোনো ডাক্তারও লাগবে না, কিছুই লাগবে না, তাও দেখবে যে টেস্ট করে কুল পাইতেছো না, মেশিন ছাড়াই টেস্ট হবে, সমস্যা কি। তুমি যদি ফু দিয়েও টেস্ট করা শুরু করো তাও দেখবা যে ইনকাম ভালোই, ইনকাম খারাপ না, সব ধরনের মানুষই আছে। ও শুধু বলবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বাস সূরা ইয়াসিন পড়ে 3 ফুল লাগাই দিবে, বাস। ও আগে জিজ্ঞেস করবে যে তুমি সূরা ইয়াসিন মুখস্থ বলতে পারো, বলতে পারবে না, তখনই তো বুঝবে যে এটা কত বড় বুজুর্গ, যে সূরা ইয়াসিন মুখস্থ কইরা তারপরে ফু দিছে, বাস কেল্লা বলতে। এইটাই তো, ওইটুক যোগ্যতা তো অর্জন করতে হবে যে ইয়াসিনটা মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে ওইটা গেল ইনস্টিটিউশনাল মার্কেট। আর গভর্নমেন্ট মার্কেটের ব্যাপার নিয়ে আগেও বলছিলাম। গভর্নমেন্ট মার্কেট হচ্ছে গভর্নমেন্টের দরপত্র, গভর্নমেন্টের নিয়োগ, গভর্নমেন্টের যে পারচেস প্রসিডিওর, গভর্নমেন্টের যে এই কারণেই এই ধরনের জিনিসপত্রগুলোতে সময় একটু বেশি লাগে। এবার সেটা এই কারণে পাবলিক ইউনিভার্সিটিগুলোতেও যে কোনো জিনিসের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কমিটি রিপোর্ট দিতে অনেক সময় লাগে, সেই ক্ষয়ক্ষতি ড্যামেজ কন্ট্রোল করতে অনেক সময় লাগে, একটা এসি নষ্ট হয়ে গেছে নতুন এসি কিনতে হবে, অনেক সময় লাগে। আর গভর্নমেন্টের ক্ষেত্রেও জিনিসগুলো একটু বেশি লং টার্ম সময় লাগে প্রসিডিওরের কারণে। সো গভর্নমেন্টের ক্ষেত্রে যে এটা ব্যাপারটা সেটা হচ্ছে কেয়ারফুলি মনিটর, যেহেতু এখানে একটা বিভিন্ন প্রসেস ইনভলভড, অ্যাফেক্টেড বাই সিভিলিয়ান এনভায়রনমেন্টাল ফোর্সেস, গুড ক্রেডিট, নন ইকোনমিক ফ্যাক্টরস। নন ইকোনমিক ফ্যাক্টর গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক বেশি, যেহেতু এখানে পলিটিক্যাল ফ্যাক্টর মেজর, মাইনরিটি সাপ্লায়ার্স, ডিপ্রেস সাপ্লায়ার্স, স্মল বিজনেস, এখানে অনেক ধরনের ব্যাপার অনেক কেসে কাজ করে। কখনো কখনো মাইনরিটি সাপ্লায়ার প্রেফার্ড, কখনো ডিপ্রেস সাপ্লায়ার প্রেফার্ড, কখনো ওই যে কোটা সিস্টেম, কোন কোটায় কে আসবে, কোটা থাকলে সে যোগ্য না হইলেও কোটার কারণে এসে যাবে, আর কোটা না থাকলে সে যোগ্য হইলেও কোটার কারণে বাদ পড়ে যাবে। এই ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার।